রাজনৈতিক পট পরিবর্তনেও থামেনি সড়ক ফুটপাতে দখলবাজি। শুধু গুলিস্তানেই বছরে চাঁদাবাজি অর্ধশত কোটি টাকা। যে অর্থটা তারা সংগ্রহ করেন সেই অর্থ কিন্তু ওই ব্যক্তি একা ভোগ করেন, ব্যাপারটা এরকম না। তাকে ওখানেও একটা সিন্ডিকেট আছে, ওই সিন্ডিকেট মেনটেন করে তাকে এই অর্থ বহুদূর পর্যন্ত তাকে পৌঁছে দিতে হয়। রাজধানীর উত্তরা থেকে নিষিদ্ধ হিজবুত তাহরীর ৩ সদস্য গ্রেপ্তার। সংগঠনের যে কোনো কার্যকলাপ শাস্তিযোগ্য বলছে পুলিশ সদর দপ্তর। জুলাই আন্দোলন দমনে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করে জাতিসংঘ। ভূমিকা রাখে পট পরিবর্তনে বিবিসিকে ভলকার টুর্ক। ইসি ঠিকভাবে কাজ করলে জুন জুলাইয়ে নির্বাচন সম্ভব বললেন বিএনপি নেতা রিজভী। দ্রুত নির্বাচন না হলে আস্থা হারাবে সরকার। রোজায় উত্তাপ বাড়ছে মশলার বাজারে, দাম বাড়ছে পড়তি মৌসুমের শীতকালীন সবজির। রাজধানীর আমিষের বাজারে স্বস্তি। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তন্ময় কুমার রায় এবং আমি তানজিলা খান মেম। তবে গণ অভ্যুত্থানের মতো বিরাট রাজনৈতিক পট পরিবর্তনের পরও কিন্তু থামেনি নগরীর সড়ক ও ফুটপাতের দখলবাজি এবং চাঁদাবাজি। হিসেব করে দেখা গিয়েছে নগরীর ব্যস্ততম যোগাযোগ কেন্দ্রগুলোতে অন্তত ৮০% সড়ক দখলে থাকায় তীব্র যানজট সহ অচলাবস্থা তৈরি হয়েছে পুরো নগরী জুড়ে। এবং এক অনুসন্ধানে দেখা গেছে শুধু গুলিস্তান এলাকাতেই বছরে চাঁদাবাজি হচ্ছে প্রায় অর্ধশত কোটি টাকা। একই সঙ্গে অপরাধ বিশ্লেষক যারা রয়েছেন তারা বলছেন এসব অবৈধ দখলদারিত্ব রাজনৈতিক দুর্বৃত্তায়নের সুযোগ তৈরি করবে। সহকর্মী আজহার লিমনের প্রতিবেদনে জানবো বিস্তারিত। চলছে চাঁদা আদায়। কিসের টাকা দিলেন এটা? কিসের টাকা দিলাম? হ্যাঁ, এনে তত্ত্বাবধান আছে, এদের দিকে টাকা দিলাম। রাজি না হলে হবে এই পরিণতি। সকালের গুলিস্তানের এই ফাঁকা সড়ক, বেলা গড়াতেই যে বাজার, তার পিছনে অনেক হিসেব আছে, রাজনীতি আছে, ভয় আছে, ক্যামেরা দেখে উচ্ছেদের অভিনয়, ইঁদুর বেড়াল খেলা। আমি এদিকে ওই পাশে যাবো, আবার আগের মতো বসে যাবে। এই প্রতিদিন ৩-৪ বার করে আমরা ওঠানোর পরেও ওরা, এটা তো পার্মানেন্ট সলিউশন না। নগরীর প্রাণকেন্দ্রে যান চলাচলের জন্য যে সড়ক, সেখানে যে বাসটিকে মনে হচ্ছে ভুলে বাজারে ঢুকে পড়া কোনো বাহন, সে চিত্র প্রতিদিনের। দুপুর গড়ানোর পর এসব সড়কে গাড়ি চলাচল তো দূরের কথা, একজনের হেঁটে যাওয়াই দায়। প্রতিদিন অফিস ধরার সময় থেকে অফিস ফেরা পর্যন্ত পুরো সময়টাতে গুলিস্তানের এই অচলাবস্থার ভুক্তভোগী কে নয়? দুই সাইডে হকারের লেগে তো যাওয়ার মতো কোনো রাস্তাই নাই। 5 আগস্টের আগেও যাচ্ছিল, 5 আগস্টের পরে ওই সেমই অবস্থা। আমি এখনই যাচ্ছিলাম, ওই দিক দিয়ে যাইতে পারি না, আবার রিটার্ন করে এদিকে আসলাম। রাস্তাটা তো, এটা তো একটা ফুটপাত, ব্যবসায়ীদের, চাঁদাবাজদের আস্থানা এটা। কিন্তু কেন গুলিস্তানের সবগুলো সড়ক দখলে, তার উত্তর পাওয়া যায় আওয়ামী লীগ সরকারের সময়ের এই হিসেবের দিকে তাকালে। আপাত দৃষ্টিতে সরকারি জায়গা পেয়ে বসে পড়া সারি সারি হকার মনে হলেও বাস্তবে এখানে প্রতিটি জায়গা নির্ধারিত। প্রতি 50 ইঞ্চি জায়গা মিলিয়ে এক একটি ভিটি, ভ্যান বা দোকান। 5 আগস্টের আগ পর্যন্ত বছরে 70,000 থেকে 1 লক্ষ টাকা এককালীন এবং প্রতিদিন 30 থেকে 100 টাকা পর্যন্ত তাদের খাজনা দিতে হতো প্রতিটি ভিটি বাবদ। কোনোটা অ্যাডভান্স নেওয়া, কোনোটা হয়তো ওই যে ডেলি বেসে নেওয়া, 200, 300, 500 এরকম করে প্রতিদিন নেওয়া হয়। গুলিস্তান মনুমেন্ট থেকে গোলাপশাহ মাজার পর্যন্ত সংযোগ করা এই সড়কটুকুতেই এমন ভিটি আছে প্রায় 200টি, যা থেকে প্রতি বছর আয় প্রায় 3 কোটি টাকা। সিটি কর্পোরেশনের এসব সড়ক, ফুটপাত দখল করে আসলে এমন ভিটি কত আছে এই গুলিস্তানে, তার কোনো হিসাব নেই সংস্থাটির কাছে। তবে আমরা হিসাব করে দেখেছি, সব মিলিয়ে এখানে এমন ভিটির সংখ্যা হবে প্রায় 3000। এবং সরকারি সড়ক ব্যবহার করে এই গুলিস্তান থেকে একদিনে চাঁদাবাজির পরিমাণ কমপক্ষে 3 লক্ষ টাকা। বছর শেষে এই গুলিস্তান থেকেই বিভিন্নভাবে চাঁদাবাজির পরিমাণ প্রায় অর্ধশত কোটি টাকা। কিন্তু 5 আগস্টের পর তো আওয়ামী লীগ নেই, তাহলে তাদের জায়গায় কারা? ভয়ে সামনাসামনি সব ঠিকঠাক বললেও গোপনে ভেসে আসে অনেক আক্ষেপ।
প্রশাসন ভাগ পাইয়েই নীরব থাকে, উপরের থেকে চাপ দিলে একটু উঠাই দেয়, কতক্ষণ পর আবার বসে যা। বাইতুল মোকাররমের সামনে থেকে ঢাকা ট্রেড সেন্টারের চতুর্পাশ পর্যন্ত প্রায় আপনার হাজার হাজার দোকান। আপনি আইসেন, আপনার পিছিয়ে আমরা মিছিল মিটিংয়ে যেতে হবে, আমি এখানে দোকানদারি করি। পরিচয় গোপন করে নেতাদের সঙ্গে যোগাযোগ করলে জানা যায় আরও কিছু তথ্য। অনুসন্ধানে আমরা দেখি পুরো গুলিস্তানকে বিভিন্ন ভাগে ভাগ করে নিয়ন্ত্রণ করছে রাজনীতির বিভিন্ন পক্ষ। এর মধ্যে জাতীয় স্টেডিয়াম, ভাসানী স্টেডিয়াম ও আউটার স্টেডিয়াম ইউনিট বিএনপি ও যুবদলের পরিচয় নিয়ন্ত্রণ করে এস এম আব্বাস ও চাঁদাবাজির অভিযোগে সম্প্রতি বিএনপি থেকে বহিষ্কৃত মিজানুর রহমান টিপু। মনে করেন মনুভাই হইতে আছে, মনে করেন আরো বড় বড় নেতারা আছে, স্বেচ্ছাসেবক দলের আছে, যুব দলের আছে, সবাই ভাগ পাইবে। গুলিস্তান নাট্যমঞ্চ পার্ক ও পশ্চিম পাশের ফলপট্টি নিয়ন্ত্রণ করা হয় যুবদলের নামে। বিএনপির বড় নেতাদের পরিচয় দেয়, কিন্তু আসলে কোনো তারা বিএনপির বড় নেতা না। একইভাবে নিয়ন্ত্রণ আছে মুক্তাঙ্গন ও পল্টন মোড়ে। বাইতুল মোকাররমের লিংক রোড নিয়ন্ত্রণে আছে যুবদল ইউনিটের জিয়া, শহীদ, লুচ্চা কামালের আধিপত্যে। এবং এর পেছনে যে মহানগর দক্ষিণ শ্রমিক দলের সদস্য সচিব বদরুল আলম সবুজের আশকারা আছে তা বোঝা যায় ক্যামেরার সামনেই দলবল নিয়ে হকারদের দেয় হুমকি ধামকি থেকে। জুলুম করে নাই, আপনারা আইসা আপনারা ক্ষমতায় না যাইতেই আপনারা জুলুম করেন। মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু, যিনি আবার ওই শ্রমিক দল নেতার আপন বড় ভাই, তার কাছে জানতে চেয়েছিলাম স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে এমন অভিযোগ সম্পর্কে। পুলিশও কয়েকবার বলছি এগুলো সব ধরে ফেলা, বুঝছেন, যারা নাম ধরে ফেলা। আমরা চাই না মানুষের লোকের এগুলা নিয়ে করুক, কাজ চাঁদাবাজি করুক, এগুলো নিয়ে আমার পক্ষে না। আমরা চাই যে অ্যারেস্ট করুক। যদিও সিটি কর্পোরেশন বলছে বড় সমস্যা এসব হকারদের পেছনে থাকা রাজনৈতিক ইন্ধনদাতারাই। আপনার যে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স পার্টি আছে এখানে, তারা হয়তো একটু বসাচ্ছে। এখন আইন তো মান্য করার বিষয়, আইন তো প্রয়োগ করে তো আপনার একজনকে শুধরানোর সুযোগ নাই। এটাই স্পষ্ট, ফুটপাত দখল করে হকারদের এই ব্যবসা মোটেও সহজ কোনো ব্যাপার নয়। এবং এর পেছনে যে রাজনীতিকদের এক ধরনের প্রচ্ছন্ন আশকারা থাকে সেটিও বলছেন সবাই। কিন্তু এখন যখন বড় একটি গণঅভ্যুত্থানের পর সব ক্ষেত্রে পরিবর্তনের একটি আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং যখন বলা হচ্ছে এই সরকার সেভাবে রাজনৈতিক কোনো সরকার নয়, তখন এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আসলে অনীহা কেন? এই রাজনৈতিক দুর্বৃত্তায়নের মাধ্যমে সংগৃহীত অর্থের ব্যবহার যখন হয়, সেই অর্থ দিয়ে কিন্তু সমাজে অস্থিরতা সৃষ্টি থেকে শুরু করে নানা ধরনের অনিয়ম অথবা উচ্ছৃঙ্খল আচরণ তৈরি করা সম্ভব। সিটি কর্পোরেশনকেই জোরালোভাবে ভূমিকা পালন করতে হবে, তার আইনে যা আছে সেটি প্রয়োগ ঘটানো এবং আইন শৃঙ্খলা বাহিনীকে এখানে সোচ্চার ভূমিকা ব্যতীত এই অবস্থা থেকে কোনো মুক্তি মিলবে না। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সড়ক দখল করে ব্যবসার নামে চাঁদাবাজি সেই আগের ধারায় কি থাকবে, নাকি তা বন্ধ হবে, নাকি ফি ব্যবস্থাপনার মাধ্যমে সরকার হকারদের একটি বৈধ পুনর্বাসনের দিকে নিয়ে যাবেন, সেটি এখন দেখার বিষয়। আজহার লিমন, এখন, ঢাকা। গণঅভ্যুত্থানের মতো বিরাট রাজনৈতিক পট পরিবর্তনের পরও থামেনি নগরীর সড়ক ও ফুটপাতে দখলবাজি ও চাঁদাবাজি। হিসেব করে দেখা গেছে নগরীর ব্যস্ততম যোগাযোগ কেন্দ্রগুলোর অন্তত ৮০% সড়ক দখলে থাকায় তীব্র যানজট সহ অচল অবস্থা তৈরি হয় পুরো নগরীতে। রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির ও সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিট। বৃহস্পতিবার রাতে রাজধানী উত্তরায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মনিরুল ইসলাম, মোহতেসিন বিল্লাহ ও মাহমুদুল হাসান। সকালে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান। ডিএমপি বলছে সিটিটিডিসির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উত্তরা সেক্টর 11 ও সেক্টর 12 এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরির সক্রিয় সদস্যরা বাইতুল মোকাররম মসজিদ এলাকায় মার্চ ফর খিলাফা নামক একটি সমাবেশ পালন সংক্রান্ত গোপন পরিকল্পনা করছে। এমন তথ্যের ভিত্তিতে সিটিটিসির একটি দল উত্তরা এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া প্রত্যেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরির সক্রিয় সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলেও জানায় ডিএমপি। এদিকে পুলিশ সদর দপ্তর বলছে হিজবুত তাহরি নিষিদ্ধ সংগঠন হওয়ায় তাদের সব ধরনের কার্যকলাপ শাস্তিযোগ্য অপরাধ।
বায়তুল মোকাররম থেকে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর মার্চ ফর খিলাফত কর্মসূচিতে ধাওয়া দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। পল্টন থেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন মিয়া আমিরুল। চলে যাব তার কাছে। আমিরুল, জানাবেন যে নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি নিয়ে পুলিশ কি বলছে, এবং একই সঙ্গে জানতে চাই এই মুহূর্তে বায়তুল মোকাররম এলাকার সবশেষ পরিস্থিতি কি? তন্ময়, আমরা বায়তুল মোকাররমের মসজিদের সামনে অবস্থান করছিলাম। যেমনটি দেখতে পেয়েছি, মসজিদের জুমার নামাজ শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু হিজবুত তাহরীরের যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে আজকের যে কর্মসূচি মার্চ ফর খেলাফা কর্মসূচি, তারই অংশ হিসেবে তারা কিন্তু মিছিল নিয়ে বের হয়। এবং আমরা শুরুতেই যেমনটি দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি থাকার পরও তাদের যেই লোক সমাগম ছিল তথা হিজবুত তাহরীরের যে লোক সমাগম ছিল তার প্রেক্ষিতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এক পর্যায়ে মিছিলটিকে ছেড়ে দেয় এবং সেটি কিছু দূর এগিয়ে আমরা যেমনটি দেখেছিলাম ফকিরাপুলের দিকে যায়। এবং তারই পরক্ষণে আমরা যেটি লক্ষ্য করেছি যে এখানটায় পুলিশ, আর্মি থেকে শুরু করে বিভিন্ন যেই প্রশাসনের যারা আছেন তারা কিন্তু এখানটায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। আমরা কিছুক্ষণ আগে কিছুটা গোলাগুলির অবস্থা দেখেছি। এখানটায় কিন্তু বলা চলে আজকে রমজানের প্রথম যে জুমার নামাজ, সেই প্রেক্ষিতে কিন্তু বলা চলে এখানটায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে আমরা ব্যাপক মুসল্লিদের উপস্থিতি দেখেছি। এবং এই মুহূর্তে যেই অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু সতর্ক অবস্থা রয়েছেন এবং যারা এখানটায় নামাজ পড়তে এসেছেন এবং সেই সাথে যারা পথচারী আছেন তাদেরকে তারা সতর্ক করে দিচ্ছেন। বলা চলে এখনকার অবস্থা কিছুটা স্বাভাবিকই বলা চলে, তবে পুরোপুরিভাবে স্বাভাবিক বলা যাচ্ছে না, কারণ আমরা একটু আগেই এখানটায় গোলাগুলি হতে দেখেছি। যদি বলে রাখি যে হিজবুত তাহরীর যেহেতু একটি নিষিদ্ধ সংগঠন, 2009 সালে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল বিভিন্ন কর্মকাণ্ডের জন্য, তারই প্রেক্ষিতে আজকের যে তাদের যে মার্চ ফর খিলাফা কর্মসূচি, সেই কর্মসূচির আওতায় কিন্তু এখন যেটি লক্ষ্য করছেন এখানটায় কিন্তু গোলাগুলি হচ্ছে। আমরা যেটি লক্ষ্য করছি এখানটায় হিজবুত এখানটা বেশ উৎসুক জনতার উপস্থিতি আমরা লক্ষ্য করছি, যার ফলে কিন্তু বিভিন্ন প্রশাসনের যারা আছেন তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য তারা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন। যেটি বলছিলাম তন্ময়, যে হিজবুত তাহরীরের আজকের আমরা যেমনটি দেখেছিলাম সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ যেটি জানিয়েছে যে আজকের মার্চ ফর খেলাফা কর্মসূচির জন্যই মূলত তারা বিভিন্ন ধরনের আলাপ করছিলেন। তারই প্রেক্ষিতে কিন্তু 3 জনকে গ্রেপ্তার করা হয়। আজকে আমরা যেমনটি লক্ষ্য করেছি তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছিলাম, তারা কিন্তু আমাদেরকে সুনির্দিষ্টভাবে কোনো কিছু জানায়নি যে আসলে তাদের আজকের কর্মসূচির মধ্য দিয়ে তারা কী ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছেন কিংবা কী ধরনের মেসেজ তারা দিতে যাচ্ছেন, তারা কিন্তু সেই বিষয়ে কোনো ধরনের বিষয় আমাদেরকে জানায়নি। তবে আমরা পুলিশ থেকে শুরু করে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছিলাম। তারা আমাদেরকে যেটি বলছেন যে এখানটায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য তারা তৎপর রয়েছেন। আমরা যদি বলে রাখি যে বায়তুল মোকাররম বাংলাদেশের জাতীয় মসজিদ, এই জায়গাকে কেন্দ্র করে মূলত গুলিস্তান, সেই সাথে ফকিরাপুল, আর একদিকে মতিঝিল থেকে শুরু করে রাজধানীর অন্যতম জনগুরুত্বপূর্ণ যে এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা যেমনটি দেখেছি যে বিভিন্ন পুলিশ, আর্মি থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা কিন্তু এটাকে ঘিরে রেখেছেন। এবং এখনকার যে অবস্থা যদি দেখাতে চাই, আপনি হয়তো লক্ষ্য করছেন এখানটা কিন্তু জনসমাগম খুব একটা না থাকলেও মানুষের মধ্যে একটি ভীতি কাজ করছে যে আসলে কি হতে যাচ্ছে। কারণ আমরা একটু আগে দেখেছিলাম যে নিষিদ্ধ সংগঠন যেদিকে বলা হয়ে থাকে যে সেটির যে মার্চ ফর খেলাফা কর্মসূচি, সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা কাজ করছিলেন তারই প্রেক্ষিতে কিন্তু মূলত 3 জনকে গ্রেপ্তার করা হয়। এবং আজকের আমরা শুরু থেকে যেমনটি দেখেছিলাম যে পুলিশ তারা কিন্তু মিছিলটিকে বাধা দেওয়ার চেষ্টা করে, তবে এক পর্যায়ে আমরা যেটি দেখেছিলাম যে মিছিলটি সামনের দিকে এগোতে থাকে এবং পরক্ষণেই যেটি লক্ষ্য করছিলাম পরিস্থিতি মোটামুটিভাবে স্বাভাবিক ছিল। তবে এখন আবার বলা চলে পরিস্থিতি কিছুটা ভীতিকর সৃষ্টি হয়েছে। আমরা আপনাদেরকে হয়তোবা আপনি দেখতে পাচ্ছেন যে বায়তুল মোকাররমের যে গেটটি রয়েছে সেই বলা চলে এখানটায় আপনি কিন্তু ব্যাপক পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন বাহিনীর সদস্যদের তৎপরতা দেখতে পাচ্ছেন। সেই সাথে এখানটায় যারা নামাজ পড়তে এসেছেন বলা চলে কিংবা এখানটায় ব্যবসায়ীরা রয়েছেন, উৎসুক জনতা রয়েছেন, পথচারী রয়েছেন, সবাই কিন্তু এখানটায়
চেয়ে আছেন যে আসলে এখানটা কি হচ্ছে। তবে আমরা পুলিশ প্রশাসনের যে বর্তমান যেই আপডেট আমরা সেটি এখন পর্যন্ত জানতে পারিনি। তবে যেমনটি লক্ষ্য করছি তারা কিন্তু আইন শৃঙ্খলা যেই অবস্থা সেটি ভালো রাখার জন্য, সেটিকে নিয়ন্ত্রণে রাখার জন্য তারা কিন্তু তৎপর রয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, আপনি হয়তো লক্ষ্য করছেন এখানটায় কিন্তু আমরা একটু আগে যেমনটি দেখেছিলাম যে কিছুটা গোলাগুলি হয়েছিল, যার ফলে বিভিন্ন আশপাশের যে দোকানগুলো ছিল সবগুলো কিন্তু বলা চলে তারা কিন্তু একটি ভীতিকর অবস্থা তৈরি হয়েছিল। এবং এখনকার যে অবস্থা দেখতে পাচ্ছি বলা চলে কিছুটা স্বাভাবিক। তবে আমরা পরিস্থিতি দেখছি, পরক্ষণে আমরা পরবর্তী আপডেট জানাতে পারবো বলে আশা করছি। তন্ময়, এই ছিল আমার কাছে সর্বশেষ। বায়তুল মোকাররম থেকে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর মার্চ ফর খিলাফত কর্মসূচিতে ধাওয়া দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। পল্টন থেকে এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মিয়া আমিরুল। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলার সময় দমন পীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করে জাতিসংঘ। সেনাবাহিনী সেই সতর্কবার্তা আমলে নিয়েছিল বলেই বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তন সম্ভব হয়েছে, এমন মন্তব্য করেছেন সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ড ডক অনুষ্ঠানে বুধবার প্রকাশিত পর্বে সমসাময়িক বিশ্ব মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনায় উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। আন্তর্জাতিক বহুমুখী মানবাধিকার ব্যবস্থা ছোট বড় বিভিন্ন দেশ আদৌ আমলে নিচ্ছে কিনা সে প্রশ্নের জবাবে বাংলাদেশকে উদাহরণ হিসেবে তুলে ধরেন তুর্ক। জানান, জুলাই আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তৎকালীন সরকার দমন ও নিপীড়ন কার্যক্রমে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ। বলা হয়, দমন পীড়নে জড়িত হলে বাংলাদেশ আর শান্তিরক্ষী পাঠানো দেশ থাকতে পারবে না। তুর্কের মতে সেনাবাহিনী সেই সতর্কবার্তা আমলে নিয়েছিল বলেই পতন হয় শেখ হাসিনা সরকারের। Well, I can give you examples where it is taken seriously. I'll give you the example of Bangladesh last year. During July, August, you know, there were massive demonstrations of students. They had enough of the previous government under Sheikh Hasina. There was massive repression happening. The big hope for them was actually our voice, was my voice, was also what we were able to do. And we put the spotlight on the situation. And we actually gave the warning to the army that if they get involved, it means that they may not be able to be a troop contributing country anymore. As a result, we saw changes. Mohammed Yunus took over as the new chief advisor of the interim administration. He asked me immediately, can you send us a fact-finding mission to put the spotlight on the situation and to investigate what was happening, which is what we did. And it actually helped. I was in Bangladesh last year. The students were so grateful for us taking a stand and for us speaking out and for supporting them. নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করলে ডিসেম্বরে নয় জুনের মধ্যেই নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজশাহীতে জুলাই আগস্ট আন্দোলনে বিএনপির আহত নেতাকর্মীদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, দেশের মানুষের চূড়ান্ত গণতন্ত্র এখনো প্রতিষ্ঠা হয়নি। আমাদের চূড়ান্ত গণতন্ত্র এখনো কিন্তু ফিরে আসেনি, কারণ ন্যায় বিচার প্রতিষ্ঠা না হলে কোনো মানুষের আপনার মুক্তি মিলবে না। এটা মার্চ মাস, তো নির্বাচনের জন্য গরিবসী কেন? সরকারও একটা সময় বলেছেন, একটা মাস বলেছেন ডিসেম্বর। আবার শুনি কেউ বলছেন যে না, এটা আরো পিছিয়ে দিতে হবে, এই সময় নির্বাচন করা কঠিন। নির্বাচন তো করবে নির্বাচন কমিশন, তাকে সহায়তা দেবে সরকার। রমজান ঘিরে বাজারে বেড়েছে ইফতারের উপকরণ ছোলা ও ডালের দাম। মুরগির মাংসের দাম কিছুটা কমলেও কমেনি চালের দাম। ব্যবসায়ীদের সেই চিরচেনা অভিযোগ, উৎপাদন কম কিংবা সিন্ডিকেটের কারণে বাজারের দামের প্রভাব পড়েছে। তবে এই রমজানে বাজারে স্বস্তি চান সব ধরনের ক্রেতারা। আরও জানাচ্ছেন ওমর ফারুক। সংযমের মাসেও কতটা সংযমী বাজার? সবজি থেকে আমিষ চাহিদা বাড়ার সঙ্গে দাম খুব চড়া না হলেও রমজানের প্রভাব যে পড়েছে বাজারে, সেটাই জানিয়েছেন ক্রেতারা। রাজধানীর কারওয়ান বাজারে গিয়ে দেখা গেল ইফতারের খাদ্যপণ্যের দামেও দেখা গেছে কিছুটা চড়াভাব। ছোলা কিনতে কেজিতে গুনতে হচ্ছে 115 থেকে 120 টাকা। আর পেঁয়াজু বানানোর উপকরণ হিসেবে পরিচিত খেসারির ডালে কেজি প্রতি দাম বেড়েছে 20 থেকে 25 টাকা। 500 টাকা বাজার করলে এক সপ্তাহ মন মতো খেতে পারতাম, এখন মনে করেন আপনার 1000 টাকার বাজার করেও 2 দিন খাওয়া যায় না। রোজা আসলে মনে করেন অন্যান্য দেশে ডিসকাউন্ট দেয়, মানে কমে দেয়, যাতে মানুষ রোজা রাখতে পারে, স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে খাইয়ে দেয়া। আর এদেশে তারা লাভের আশায় মানে যত লাভ করতে পারে।
গত বছরের চেয়ে এবছর মিনিকেট চালের কেজি প্রতি দাম বেড়েছে 15 থেকে 20 টাকা। মোটা বা মাঝারি মানের চালের দামে একই চিত্র। খুচরা বিক্রেতারা দুষছেন মিল মালিক এবং কর্পোরেট কোম্পানিগুলোকে। এই মজুত করাতেই তো দেখা গেছে যে চালের দাম তারাই বাড়ায় রাখে এবং তারা তাদের সুবিধার মতো বাজারজাত করে, সুবিধার মতো দাম কমায়, সুবিধার মতো বাড়ায়। কিন্তু কর্পোরেট কোম্পানি যখন ছিল না বাজারে তখন কিন্তু এত দাম বাড়ে নাই। এদিকে মাছ ব্যবসায়ীরা বলছেন মাছের দাম কিছুটা কম রয়েছে, তবে ক্রেতারা বলছেন ভিন্ন কথা। না, আমাদের দোকানে নাই, আমরা তো তাজা মাছ বিক্রি করি, রুই মাছ, এখানে একই দাম বেচতেছি। গতকালকে যে দাম ছিল আজকে এই দামই। সব মাছের দাম একটু কম আছে, নদী নালার মাছ একটু দাম বাড়ছে। আজকে যা দেখতেছি হয়তো কেজিতে 50-60 টাকা করে বেশি পাওয়া যাচ্ছে আর কি। গত সপ্তাহে বা গত সপ্তাহের শেষের দিকে যেভাবে বাজার করছে এতে একটু দাম বেশি মনে হচ্ছে। প্রতি মাসে আমরা যেরকম মাছ কিনে নিয়ে যাই, আজকে তুলনামূলকভাবে একটু বেশি মনে হচ্ছে। তবে ব্রয়লার এবং কক মুরগি গত বছরের তুলনায় এই বছর কেজিতে 15 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে। গত বছর কক মুরগির দাম ছিল 280 থেকে 300 টাকা, যা এবছর বিক্রি হচ্ছে 260 থেকে 270 টাকায়। আর গত বছর ব্রয়লার মুরগির দাম ছিল 200 থেকে 210 টাকা, আর এবছর তা বিক্রি হচ্ছে 280 থেকে 290 টাকা কেজি দরে। আর গরু এবং খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে বলে জানান ব্যবসায়ীরা। সোনালী মুরগি আজকে বেচতেছি আমরা 250 থেকে 260 টাকা, ব্রয়লার মুরগিটা বেচতেছি 190 টাকা, লেয়ার মুরগিটা বেচতেছি 300-310 টাকা, দেশি মুরগিটা বেচতেছি আমরা 640-630। মুরগির দাম অনেক কম, অনেকটাই কম। গত বছরের তুলনায় মুরগি মাছের দামটা একটু বেশি, কিন্তু পেঁয়াজের দাম, রসুনের দাম, আদার দাম মাশাআল্লাহ অনেক কম। সবজি তো খুবই কম। ক্রেতারা বলছেন এবছর পেঁয়াজ, আদা, রসুন, সবজি এবং অন্যান্য মশলা সামগ্রীর দাম গত বছরের তুলনায় বেশ কম রয়েছে। ওমর ফারুক, এখন। আজ ঐতিহাসিক 7 মার্চ, বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের গুরুত্বপূর্ণ দিন। 1971 সালের এই দিনে তৎকালীন রেসকোর্স ময়দানে বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক ভাষণ দেন। লাখো মুক্তিকামী মানুষের উপস্থিতিতে শেখ মুজিব ঘোষণা করেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। 19 মিনিটের সেই ভাষণে তিনি ইতিহাসের পুরো ক্যানভাস তুলে ধরেন। পাকিস্তানের সামরিক আইন প্রত্যাহার, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর, গোলাগুলি ও হত্যা বন্ধ করে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া এবং বিভিন্ন স্থানের হত্যাকাণ্ডের তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি জানান শেখ মুজিব। 2017 সালের 30 অক্টোবর ঐতিহাসিক 7 মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 19তম কারাবন্দী দিবস আজ। 2007 সালের এই দিন ওয়ারেন্ট মামলা বা সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই 111 সরকারের নির্দেশে জরুরি বিধি মামলায় ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের 6 নম্বর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ আছে রাজনৈতিক উদ্দেশ্য থেকেই তার বিরুদ্ধে 12টি মামলা দায়ের করা হয়েছে। 554 দিন কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকার পর 2008 সালের 3 সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তারেক রহমান। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। বিএনপির দাবি, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের 2 বছর ও আওয়ামী লীগের 16 বছরের রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা দেশি বিদেশে অনুসন্ধান করেও তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি। দলের নেতাকর্মীরা বলছেন 31 দফা বাস্তবায়নের মাধ্যমে গণতান্ত্রিক, সাম্য ও মানবিক বাংলাদেশ গড়াই হবে তারেক রহমানের 19তম কারাবন্দী দিবসের অঙ্গীকার। রমজান শুরুর পর প্রথম শুক্রবারে জমে উঠেছে ঈদের কেনাকাটা। তুলনামূলক কম ভিড়ে আগে ভাগেই পছন্দের পোশাক কিনে নিতে আসছেন ক্রেতারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে রাজধানী নিউ মার্কেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাসফিয়া উখরোজ। উখরোজ, আপনার কাছে জানতে চাই, নিউ মার্কেটে এখন কোন ধরনের পণ্যের বিক্রি বেশি হচ্ছে এবং বিক্রেতারা যারা বলছেন তারা কি আসলে বলছেন, ক্রেতারা যারা আসছেন তাদের পছন্দের তালিকায় কি ধরনের পণ্যগুলো এগিয়ে আছে? বছরের প্রতিটা সময়েই কিন্তু এই ঢাকা নিউ মার্কেট বেশ জমজমাট অবস্থায় থাকে, কিন্তু ঈদকে ঘিরে কিন্তু এক অন্য রকম রূপ আমরা এই ঢাকা নিউ মার্কেট আসলে দেখতে পাই। ঢাকার আশেপাশে এবং ঢাকার যে বাসিন্দারা রয়েছে তাদের যে ঈদের কেনাকাটা তা কিন্তু মূলত তারা এই ঢাকা নিউ মার্কেট থেকেই করে থাকেন এবং সেই
তাদের যে চাহিদা সেই অনুযায়ী কিন্তু এখানকার যে ব্যবসায়ী বা বিক্রেতারা রয়েছে তারা প্রতি বছরের মতোই কিন্তু এবছরও নানান ডিজাইনের বাহারি ডিজাইনের কিন্তু তার জিনিসপত্র তারা বাজারে এনেছেন এবং ক্রেতারাও বলছেন যে হ্যাঁ এই বছর বাজারে এসে তারা বেশ বিভিন্ন বা নতুন ডিজাইনের জামা কাপড় থেকে শুরু করে স্যান্ডেল সবকিছু তারা দেখতে পাচ্ছেন। এছাড়া দাম নিয়ে আমরা ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলছিলাম, ক্রেতারা বলছিলেন যে ভালো মানের যে সকল পণ্যগুলো রয়েছে সেগুলোর দাম কিছুটা বেশি হলেও তারা সেগুলো কিনছেন যেহেতু মান ভালো পাচ্ছেন তারা। এছাড়া অন্যান্য জিনিসের দাম তারা বলছেন যে বেশ সাশ্রয়ী মূল্যেই তারা এখান থেকে কিনতে পারছেন। এছাড়া বিক্রেতারাও একই কথাই বলেছেন যে তারা ক্রেতাদের কথা মাথায় রেখে কিন্তু বেশ সুলভ মূল্যেই তাদের যে জিনিসপত্র রয়েছে সেগুলো তারা বিক্রি করছেন। এছাড়া যেহেতু আপনি বলছিলেন যে আজ রমজানের প্রথম শুক্রবার, তাই অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজ এই ঢাকা নিউ মার্কেট এলাকাতে কিন্তু ভিড়টা বা ক্রেতা সমাগম কিন্তু অনেকটা বেশি দেখা যাচ্ছে। আমরা সকাল থেকেই ছিলাম এই এলাকাতে, আমরা সকালে দেখেছি যে ধীরে ধীরে এই এলাকায় বা এই মার্কেটে কিন্তু ক্রেতা সমাগম বাড়ছিল এবং বেলা যত গড়াচ্ছে এখন এই যে জুমার নামাজের পর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্রেতারা আসছেন এবং এই ক্রেতায় কিন্তু এই নিউ মার্কেট যে এলাকা রয়েছে তা ভরে উঠছে এবং ক্রেতারা তাদের যে ঈদের যে পণ্যগুলো রয়েছে জামা জুতা স্যান্ডেল সব ধরনের পণ্য কিন্তু এখানে যেহেতু সুলভ মূল্যে পাবেন তাই তারা এখানে আসছেন, ভিড় করছেন এবং তাদের পছন্দের পণ্যগুলো তারা কিনছেন। এছাড়া যেহেতু আজ সরকারি ছুটির দিন সকলে আসলে পরিবার নিয়ে আসছেন, তারা যেহেতু এই সময়টাতে আসলে ভিড় কিছুটা কম থাকে তাই এই সময়টাকে তারা বেছে নিয়েছেন তাদের প্রয়োজনীয় পণ্যগুলো কেনার জন্য। এছাড়া যদি আমরা পণ্যের মান নিয়ে কথা বলতে চাই যে ঢাকা নিউ মার্কেট এলাকায় কিন্তু আসলে একজন মানে সব ধরনের পণ্যই কিন্তু আসলে ক্রেতারা পান এবং এই একটি কারণেই কিন্তু আসলে আমরা এই কারণটির জন্য কিন্তু আমরা আসলে দেখতে পাই যে ক্রেতারাই যে ঢাকা নিউ মার্কেট যে কিন্তু ভিড় করেন এবং তাদের যে পছন্দের পণ্যগুলো তারা আসলে এখান থেকে কিনতে পারেন। তা সব মিলে আসলে আজকে অন্যান্য দিনের তুলনায় এই ঢাকা নিউ মার্কেট এলাকায় ক্রেতা সমাগম অনেকটা বেশি। তো এই ছিল আমার কাছে ঢাকা নিউ মার্কেট থেকে সবশেষ। অনবোর্ড সার্ভিস চার্জ বাড়াতে কন্টেনার জাহাজ থেকে পণ্য খালাসে বার্থ অপারেটররা গতি কমিয়ে দিয়েছে বলে অভিযোগ শিপিং এজেন্টদের। এতে কন্টেনার খালাসে সময় বেশি লাগায় জিসিবিতে জাহাজের গড় অবস্থানকাল বেড়ে গেছে। রপ্তানি পণ্য শিপমেন্ট ও আমদানি পণ্য ডেলিভারিতে দেরি হচ্ছে। অভিযোগ অস্বীকার করে বার্থ অপারেটররা বলছেন দীর্ঘ 18 বছরেও সার্ভিস চার্জ বাড়ায়নি শিপিং এজেন্টরা। তাদের দাবি রমজানে ইফতার, তারাবি ও সেহরির কারণে কর্মঘণ্টা কমেছে কাজের গতি। আরও জানাচ্ছেন হাজেরা শিউলি। চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থের 6টি জেটিতে কন্টেনার জাহাজ ভিড়ে। বন্দরের নিযুক্ত বার্থ অপারেটররা জাহাজ থেকে কন্টেনার ওঠানো ও নামানোর কাজটি করেন। এজন্য প্রতি কন্টেনারে অনবোর্ড সার্ভিস চার্জ ও শ্রমিকদের মজুরি বাবদ 559 টাকা দেয় শিপিং এজেন্টরা। বার্থ অপারেটরদের অভিযোগ প্রতি বছর শ্রমিকদের মজুরি খরচের উপর 10% করে বাড়লেও সেবা খাতে গত 18 বছরে বাড়েনি 1 টাকাও। 2007 সালে নির্ধারিত দরেই এখনও কাজ করে যাচ্ছেন তারা। শিপিং এজেন্টদের অভিযোগ বন্দরের সাথে আলোচনার মাধ্যমে চার্জ বাড়ানোর বিষয়টি চলমান থাকলেও জিসিবিতে কন্টেনার হ্যান্ডলিংয়ে ট্রেন প্রতি প্রয়োজন অনুযায়ী গ্যাং বা শ্রমিক দিচ্ছে না বার্থ অপারেটররা। কন্টেনার পরিবহনে ট্রেলারও মিলছে না ঠিকঠাক। এই অবস্থা চললে সার্বিক আমদানি রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে। এ বিষয়ে শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান বলছেন বার্থ অপারেটরদেরকে প্রতি কন্টেনারে 8% চার্জ বাড়ানোর প্রস্তাব দেওয়া হলেও তারা 110% দাবি করছে, যা যৌক্তিক নয়। ওনারা রেটের উপর যে বৃদ্ধিটা করতে চাচ্ছে সেটাকে আমাদের প্রথমে একটা প্রস্তাবনা ছিল যে 4%, এর পরবর্তীতে সেটা আমরাকে 8% আমরা বলেছি এবং এটা 8%টাকে আমরা লিখিত দিইনি, যেহেতু মেম্বার সাহেব বলেছেন যে দোনোপক্ষ বসে একটা যৌক্তিক একটা সমাধান করবে, বন্দর যেন চলমান থাকে, আমরা যেন আরও একটা ক্রাইসিসে না পড়ি সে ব্যাপারে সহযোগিতা। এবং আমরাও চাচ্ছি যে আমাদের যে একটা কমিটি করা হয়েছে, আশা করতেছি আমাদের কমিটি এবং ওদের যৌক্তিক যদি যেই সমাধানটা সেটা আমরা করে আশা করি সেটা আলোচনার মাধ্যমে এই সমাধান করা সম্ভব। যদিও বার্থ অপারেটররা বলছেন জাহাজের ডকুমেন্টেশন, কন্টেনারের ইম্পোর্ট এক্সপোর্ট পারমিশন সহ নানাবিধ সেবা দিতে তাদের খাটাতে হয় অতিরিক্ত জনবল।
তাছাড়া 18 বছরের যন্ত্রপাতি কেনা সহ সব রকম ব্যয় বাড়লেও মাত্র 50 টাকা চার্জ বাড়ানোর প্রস্তাব কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। শিপিং এজেন্ট কন্টেইনার খাতে, জাহাজ খাতে এতটাই রেট বাড়িয়েছে, কিন্তু আমরা কোনোদিন তাদের কাছে এই বাড়তি রেট আমরা দাবি করিনি। কিন্তু এখন এমন একটা বাজারের এমন অবস্থা, আমাদের খরচের এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, এখানে আমাদের এখন বাড়তি ছাড়া আমাদের যেটা আমরা অধিকার, যেটা আমরা যেটা ডিজার্ভ করি ওদের কাছে, ওইটা আমাদের চাওয়া ছাড়া আমাদের আর কোনো এখন উপায় নেই। এদিকে এই বিষয়ে সরাসরি কথা না বললেও বন্দর কর্তৃপক্ষ জানায় বিরোধ নিরসনে কমিটি কাজ করছে, দ্রুতই আসবে সমাধান। হাজরা শিউলে, এখন চট্টগ্রাম। মাগুরার শ্রীপুরে 8 বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হিটু শেখ সহ 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে ভুক্তভোগী শিশুর শারীরিক অবস্থার অবনতি হয় বৃহস্পতিবার রাতে তাকে ফরিদপুর মেডিকেল থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। পুলিশ জানায়, 3য় শ্রেণীর ওই শিশু কয়েকদিন আগেই তার বোনের বাড়িতে বেড়াতে যায়। সেখানে যাওয়ার পর থেকেই বোনের শ্বশুর নানাভাবে উত্ত্যক্ত করে শিশুটিকে। বৃহস্পতিবার সকালে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে পড়ে থাকতে দেখে প্রথমে মাগুরার 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হলে নেওয়া হয় ফরিদপুর মেডিকেলে, পরে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। শিশুর শরীরের বিভিন্ন স্থানে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানায় চিকিৎসক। এদিকে এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে থানায় জড়ো হয়ে বিক্ষোভ করেন স্থানীয়রা। আশঙ্কাজনক অবস্থায় মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার 8 বছরের শিশুটিকে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেলের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী তানজিম শাফিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাফিন, তন্ময়, গতকাল রাতে মাগুরায় ধর্ষণের শিকার এই শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। এরপরে তাকে জরুরি বিভাগে প্রথমে ভর্তি করা হয়েছিল, কিন্তু বর্তমানে অর্থাৎ এই মুহূর্তে সে আসলে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। চিকিৎসকরা যেটি বলছেন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে একরকম এই 3য় শ্রেণীর শিক্ষার্থী 8 বছরের শিশুটি। বৃহস্পতিবার সকালে তার বোনের শ্বশুর বাড়ি বা বোনের বাড়িতে সেখানে বেড়াতে যাওয়ার পরে ভোরবেলা সেখানকার যারা পরিবারের সদস্যরা রয়েছেন তারা শিশুটিকে দেখেন বাড়ির বাইরে অচেতন অবস্থায় পড়ে আছে, ক্ষতবিক্ষত রক্তাক্ত অবস্থায়। সেখান থেকে তারা পরিবারের সদস্যরা এবং স্থানীয়রা মিলে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় 250 শয্যা বিশিষ্ট। সেখানে মাগুরা সদর হাসপাতাল থেকে চিকিৎসকরা তাকে দ্রুত রেফার করে দেন ফরিদপুর মেডিকেলে, এবং সেখান থেকে এই ফরিদপুর মেডিকেল থেকেই গতকালই আবারে ঢাকা মেডিকেল কলেজে রেফার করে দেওয়া হয়, এবং গতকাল রাতে এসে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। ঢাকা মেডিকেল কলেজে জরুরি বিভাগে তাকে প্রথমে নেওয়া হয়েছিল, তবে পরবর্তীতে চিকিৎসকরা তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক লক্ষ্য করে তাকে পেডিয়াট্রিক ইন্টেনসিভ কেয়ার ইউনিট বা পিআইসিইউ, যেটি মূলত শিশুদের আইসিইউ, সেখানে নিয়ে যান, এবং এখনো পর্যন্ত তার নিবিড় পর্যবেক্ষণ চলছে। সেখানে চিকিৎসকরা কাউকে এর বাইরে কথা বলার জন্য আসলে অনুমতি দিচ্ছেন না খুব একটা, বা আমাদেরকে বলেছেন যে আনুষ্ঠানিকভাবে আগামীকালকে সকাল 10টা-11টার দিকে তারা বলতে পারবেন যে শিশুটির কি অবস্থা রয়েছে কিনা, বা শঙ্কামুক্ত হলে সেটি জানাতে পারবেন। এখনো পর্যন্ত শিশুটি শঙ্কামুক্ত নয়, তার শরীরে বিভিন্ন অংশে ক্ষত রয়েছে এবং ব্যাপক রক্তক্ষরণ হয়েছে, সেটিও চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম শিশুটির যারা পরিবারের সদস্যরা রয়েছে তাদের সঙ্গে, তারা জানাচ্ছিলেন যে এই শিশুটির মাকে কয়েকদিন ধরেই তার বোন জানাচ্ছিলেন নানা ধরনের পারিবারিক সহিংসতা এবং উত্ত্যক্ত করার বিষয়গুলো। তো সেখান থেকে আসলে শুধুমাত্র বেড়াতে যাওয়া নয়, আমরা যতটুকু জানতে পেরেছি যে তার বোন, যার বিয়ে হয়েছিল ঠিক 4 থেকে 5 মাস আগে, এবং এই 4 থেকে 5 মাসের মধ্যে তার ভাষ্যমতে তার আত্মীয়রা যেটি বলছেন যে সে তার শ্বশুর এবং স্বামীর নির্যাতনে বেশ কয়েকবার বাড়িতে ফেরত এসেছেন, এবং বেশ কয়েকবার নানা কুরুচিপূর্ণ মন্তব্যর কথাও তিনি তার মাকে জানিয়েছেন। এর ফলশ্রুতিতে তার মা তার ছোট মেয়েকে সেই বাড়িতে পাঠান বড় মেয়ের একরকম নিরাপত্তার জন্য, এবং সেই বড় মেয়ের বাড়িতে গিয়েই ধর্ষণের শিকার হলেন এই 8 বছরের শিশুটি। এখন তার অবস্থা আসলে কোনোভাবেই শঙ্কামুক্ত নয়, যেটি চিকিৎসকরা বলছেন, এবং
আগামীকালকে আসলে যদি অবস্থার উন্নতি হয় সেক্ষেত্রে চিকিৎসকরা সাংবাদিকদের অর্থাৎ গণমাধ্যমের মাধ্যমে সবাইকে জানিয়ে দেবেন যে শিশুটি আসলে সংখ্যামুক্ত হতে পারলো কিনা। তো এই ছিল আমার কাছে সবশেষ তন্ময়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তানসিম শাফিন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসিমকে রাজধানীর রামপুরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ছাত্র আন্দোলনে হামলা ও হত্যায় জড়িত থাকা, চাঁদাবাজি, বিস্ফোরক আইন, পরিবেশ আইনে নগরীর বিভিন্ন থানায় 18টি মামলা রয়েছে। সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন সিএমপির উপ পুলিশ কমিশনার আমিরুল ইসলাম। জুলাই আগস্টের মাসে সংগঠিত ছাত্র আন্দোলনের সময় নিজে সরাসরি ছাত্রদের উপর নির্বিচারে হামলা, গুলিবর্ষণ করেছে, যা আমরা আমাদের অনুসন্ধানকালে সত্যতা পাওয়া গিয়েছে। 9 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জসিমের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় সর্বমোট 18টি মামলার অস্তিত্ব খুঁজে পায়। ঈদের পোশাকের পাশাপাশি নারীদের প্রয়োজনীয় অনুষঙ্গ প্রসাধনী। তাই তো রোজার শুরুতেই প্রসাধনীর দোকানগুলোতে বাড়ছে ভিড়। আর চাহিদা অনুযায়ী দেশি বিদেশি রূপসজ্জার বিভিন্ন পণ্যের পসরা সাজিয়েছেন দোকানিরা। রিফাত রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বহুকাল আগে থেকে নিজেকে আরও বেশি সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে নারীদের চাহিদার শীর্ষে থাকে প্রসাধনী পণ্য। আর ঈদ ঘিরে দেশে এই চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। ভিড় বাড়ে প্রসাধনীর দোকানে। এবার রোজার শুরু থেকে সিরাজগঞ্জ শহরের এসএস রোড ও বড় বাজারে বিভিন্ন প্রসাধনীর পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। তারা জানান, মান ভালো ও দাম কম হওয়ায় এবার বিদেশি ব্র্যান্ডের চেয়ে দেশি প্রসাধনীর চাহিদা বেড়েছে। দোকানে দেশি বিদেশি সবই আছে, তো দেশি পণ্যের মানটাই মনে হয় ভালো বেশি যাচ্ছে। বলতো ব্র্যান্ডের, বাট ইউজ করা হয়তো চকের জিনিস, বাট এখন ধীরে ধীরে ডেভেলপ হচ্ছে। এখানে অনেক রকম প্রোডাক্টের ভ্যারাইটিস আছে। আমি স্কার্ফ, মাসাজ ক্রিম, আরও অনেক প্রোডাক্ট আছে, এগুলো নিতেছি। ঈদ ঘনিয়ে আসলে ফেস ওয়াশ, ফেসিয়াল, স্ক্রাব ও ম্যাসাজ ক্রিমের পাশাপাশি রূপসজ্জার সামগ্রী সহ কসমেটিক্সের চাহিদা কয়েক গুণ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সারা বছরের নেই আপনি ঈদে হলে সর্বোচ্চ বেশি চলে, যেরকম আপনার মনে করেন যে স্মার্ট, কাবেরী, মমতাজ। আমাদের দেশকে এগিয়ে নেবো সামনের দিকে, আমাদের দেশকে সুন্দর করে সাজাবো। সেই পরিপ্রেক্ষিতে আমাদের বাংলাদেশি পণ্যগুলোর চাহিদা বেড়ে গেছে। মানুষের মধ্যে একটা আগ্রহ তৈরি হচ্ছে দেশি পণ্য কেমন চলছে। আর আমাদের যে এখানে মমতাজ যে হার্বাল প্রোডাক্টসের পণ্যগুলো ব্যবহার করি আমরা, এগুলোর কোয়ালিটি বেশ গুণগত মান খুবই ভালো। তবে ক্রেতারা যেন নিম্নমানের ও নকল প্রসাধনী কিনে প্রতারিত না হন, সেজন্য বাজার মনিটরিং সহ দোকানগুলোতে নজরদারির কথা জানায় চেম্বার অব কমার্স। অসাধু কোম্পানির দ্বারা এই সমস্ত ভেজাল পণ্য বিক্রি না হয়, সেজন্য আমরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আমরা তদারকি করব ইনশাল্লাহ। এবার ঈদুল ফিতর উপলক্ষে জেলা শহরের 200 শতাধিক প্রসাধনী দোকানে অন্তত 20 কোটি টাকা লেনদেনের আশা ব্যবসায়ীদের। রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ। উৎক্ষেপণের কিছুক্ষণ পরে আবারও ধ্বংস হলো স্পেস এক্সের রকেট স্টারশিপ। এ নিয়ে চলতি বছর দ্বিতীয়বারের মতো এমন ব্যর্থতা দেখল বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান। লাইভ স্ট্রিমে দেখা যায় টেক্সাসের বোকা চিকা লঞ্চ প্যাড থেকে উৎক্ষেপণের কিছুক্ষণ বাদেই শূন্যে অনিয়ন্ত্রিতভাবে ঘুরতে থাকে স্টারশিপ। এরপরে বিস্ফোরণের পর আকাশ জুড়ে দেখা যায় ধ্বংসাবশেষের বৃষ্টি। ক্ষয়ক্ষতি এড়াতে কয়েক ঘন্টার জন্য বন্ধ রাখা হয় মিয়ামি সহ ফ্লোরিডার 4টি বিমানবন্দর। বিশ্বের সবচেয়ে বড় রকেট স্টারশিপের এ নিয়ে 8বার পরীক্ষা চালানো হয়েছে। রকেটটি ধ্বংস হলেও অক্ষত অবস্থায় পৃথিবীতে ফিরে এসেছে উৎক্ষেপণে সহায়তাকারী বুস্টার। এরই মধ্যে দিয়ে চলে এলাম এখন দুপুরের আয়োজনের একেবারে শেষ প্রান্তে। তবে আরও একবার শিরোনামগুলো জানিয়ে দিব। রাজধানীতে নিষিদ্ধ হিজবুত তাহরীর মিছিল ছত্রভঙ্গ, বেশ কয়েকজনকে আটক। সংগঠনটির কার্যকলাপ শাস্তিযোগ্য বলছে পুলিশ সদর দপ্তর। জুলাই আন্দোলন দমনে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করে জাতিসংঘ, ভূমিকা রাখে পট পরিবর্তনে বিবিসিকে ভলকার টুর্ক।
ইসি ঠিকভাবে কাজ করলে জুন জুলাইয়ে নির্বাচন সম্ভব বললেন বিএনপি নেতা রিজভী। দ্রুত নির্বাচন না হলে আস্থা হারাবে সরকার। রোজায় উত্তাপ বাড়ছে মশলার বাজারে, দাম বাড়ছে পড়তি মৌসুমের শীতকালীন সবজির। রাজধানীতে আমিষের বাজারে স্বস্তি। এই ছিল এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।